রাজিকুজ্জামান রতন, আপনার কাছে মনে হয়, আপনাকে প্রশ্নটা আমি অন্যভাবে করি যে ঐক্যমত্য কমিশনে যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব যারা করেন, আপনার কি মনে হয় কিনা, মানে জোটের জায়গা থেকে রিলেট করে আমি প্রশ্নটা করি, যে এখন এসে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসাবেও যারা খুব পরিচিত এবং জাতির বিবেক হিসেবে সংকটকালীন যারা কথাও বলেন, তাদের কথায় এক ধরনের বিএনপি এবং জামাতকে তুষ্টি করার প্রবণতা আছে, আপনি মনে করেন কিনা সেটি প্রথম কথা, এবং সেটি কি নির্বাচন কেন্দ্রিক কোনো বিষয় কিনা? একটা জিনিস দুঃখের সঙ্গে বলতে হয়, আপনি যাদেরকে বললেন যে সিভিল সোসাইটি, কারণ নাম উল্লেখ না সিভিল সোসাইটি, আমাদের সিভিল সোসাইটিটা বিভাজিত এবং সিভিল সোসাইটি সবসময় ক্ষমতাসীন দ্বারা অনুগ্রহ পেয়ে থাকেন ছিল এবং পেয়ে থাকেন এবং অনুগ্রহ পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকেন এবং তাদের অনেক কিছু দরকার হয়। তাদের কখনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দরকার হয়, কখনো তাদের বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান হওয়া দরকার হয়, কখনো তাদের পত্রিকার প্রধান হওয়া দরকার হয়, কখনো টেলিভিশন সেন্টারের মালিক হওয়ার দরকার হয়, কত দরকার তাদের। কিন্তু একটা যে দরকারটা সবচেয়ে বড়, যে সিভিল মানে জনমনের আকাঙ্ক্ষা কী সেটাকে ঊর্ধ্বে তুলে ধরা, সেটাকে যুক্তিসঙ্গত করা, সেই কাজটাই তারা সবসময় করে। আমি একটু শুধরে নিয়ে আপনাকে আরেকটা জায়গা বলি, মানে এটি তো আপনি বলছিলেন রাজনীতির বাইরের সুশীল সমাজের কথা, কিন্তু রাজনীতিতে যারা, যে আপনি বললেন যে আমার দল ক্ষমতায় যেতে হবে, এটি আমার বড় আকাঙ্ক্ষা নয়, আমি গণতন্ত্র উত্তরণ বা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আছি, সেই কারণে আপনার বিপ্লব হলো আপনার আকাঙ্ক্ষা। মানে এইরকম অনেক রাজনৈতিক দলও কিন্তু এখানে আছে, যে যারা ভোটের ব্যাংকে খুব বড় ভোট নেই, তাদেরকে আপনার এক ধরনের তুষ্টি করার প্রবণতা আপনি দেখেন কিনা, যে কখনো বিএনপি কখনো জামাত, মানে এটিও কি আসলে, তাহলে আসলে পরিবর্তনটা কি হলো? না, তাদের মধ্যে কয়েকটা বিষয় আছে। দেখুন, ধরুন যখন একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই হয়, তখন একটা কমন ন্যারেশন তৈরি হয়, কমন এনিমি যেমন তৈরি হয়, কমন ন্যারেশন তৈরি হয়। আবার রাষ্ট্রের পক্ষ থেকে তখন একটা কমন অ্যাটাক হয়, যে আদার্স সবাইকে প্রতিপক্ষ বানিয়ে ফেলা, সমালোচনা করলেই তাকে প্রতিপক্ষ বানিয়ে ফেলা। সেই কারণে আমরা গত 15 বছরে এরকম একটা প্রবণতা দেখেছি। এখন তাদের মধ্যে অনেকে একটু বিপন্ন দশায় পড়েছেন। কীরকম? যে উদ্দেশ্যে আমরা অভ্যুত্থানের পক্ষে ছিলাম, অভ্যুত্থানের পরে যা হচ্ছে তার পুরোটা তারা মানতে পারছেন না, আবার অভ্যুত্থানকে তারা অস্বীকারও করতে পারছেন না। এই যে একটা মানসিক দোটানার মধ্যে পড়েছেন, এই জন্য অনেক সময় দেখবেন তারা অনেক সময় একটু চুপচাপ হয়ে গেছেন। এটা কিন্তু কাউকে তুষ্ট করার জন্য না, তারা এখন পারপ্লেক্স ফিল করছেন। যে ওই একটা গান আছে না আমাদের এখানে, সুখের লাগিয়া যে ঘর বাঁধিল অনলে পুড়িয়া গেল, অনেকে এরকম মনে করছেন। কিন্তু আমরা যারা মনে করি যে না, এই সুখের জন্য ঘর বাঁধার দরকার নেই, সুখের জন্য সংগ্রাম করা দরকার। আমরা তো একটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলাম না, সেই অন্যায় যেই করুক তার বিরুদ্ধে তো আমার কণ্ঠস্বর শানিত থাকবে। এটা তো কোনো ব্যক্তির ব্যাপার না, এটা তো ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম। আমরা অনেক সময় ব্যক্তিকে টার্গেট করে ফেলি, ব্যবস্থাটাকে টার্গেট না করে, যে কারণে ব্যক্তি পরিবর্তন করলেই মনে করি আমাদের কাজ বোধহয় শেষ হয়ে গেছে। তারপর দেখি না, ব্যবস্থা তো আগের মতোই আছে, বরঞ্চ আগের চেয়ে পল্লবিত হয়েছে শাখায় প্রশাখায় অনেক কিছু। সেই কারণে আমরা মনে করি যে আমাদের সিভিল সোসাইটি বলি, আমাদের পলিটিক্যাল যারা অ্যাক্টিভিস্ট বলি, ইভেন আমরা বলবো যে ইন্টেলেকচুয়ালস যারা আছেন, তারা অর্গানিক ইন্টেলেকচুয়াল, এখন নতুন যে কথাটা আছে জনগণের ইন্টেলেকচুয়াল, তাদের সবার দায়িত্ব হচ্ছে যখনই অন্যায়, সে অন্যায় যেই করুক, আমিও অন্যায় করলে আমার বিরুদ্ধে যেমন বলবে, আপনি অন্যায় করলে আপনার বিরুদ্ধে কথা বলবে। লড়াইটা হবে অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়কারী চেহারা চেঞ্জ হয়ে যেতে পারে, আমরা এই জন্য একটা কথা বলেছি, চেহারার বদল নয়, বদলটা দরকার চরিত্রের।